Dear DLL learner, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল মি লার্নিং ইজি উইথ কোয়ালিটি ম্যাটেরিয়ালস। NIOS DLL সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনারা এই চ্যানেল থেকে পাবেন সম্পূর্ণ বাংলাতে। তো দেখে নিই আজকে আমাদের আলোচনার টপিকটা কি। 504 ইউনিট 9 পাটিগণিতের সাধারণ রূপ বীজগণিত পার্ট 2। পার্ট 1 এ আমরা বীজগাণিতিক রাশি, চলক, ধ্রুবক রাশি, বীজগাণিতিক রাশির পদ, প্রোডাক্ট, উৎপাদক, সহগ, সমজাতীয়, বিষমজাতীয় পদ এইগুলো আলোচনা করেছিলাম। বাকি যেগুলো রয়েছে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর সমীকরণের সমাধান, একঘাত বীজগাণিতিক সমীকরণ, একঘাত সমীকরণের সমাধান, বীজগাণিতিক পদ্ধতির ব্যবহার, ওইগুলো আমরা আজকে দেখব পার্ট 2 তে। সেগুলো ডিসকাশন করা হচ্ছে, কিন্তু NIOS থেকে যে বাংলা যে ম্যাটেরিয়াল দিয়েছে ডাউনলোড করার জন্য সেইটা থেকে, তো আপনি যদি ডাউনলোড না করেন তাহলে NIOS এর ওয়েবসাইট থেকে বাংলা যে স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছে এগুলো ডাউনলোড করুন। আজকে আমি শুরু করছি 159 অর্থাৎ 504 এর ব্লক 2 এর 159 পেজ থেকে শুরু করছি ইউনিট 9 এর, যেখানে দেওয়া আছে বীজগাণিতিক রাশিমালার উপর প্রক্রিয়া। তো আমি বলছি যে সবটা পার্ট কিন্তু ডিসকাশন করে দেওয়া আছে সম্পূর্ণ বাংলাতে, আপনি এগুলো দেখে নেবেন, কি কি শিখতে হবে সবকিছু বুঝিয়ে দেওয়া আছে। 160 পেজে আপনি পাবেন যে যোগ করুন, 5AB 7AB এবং AB এর যোগ করুন। তো এইগুলো কি আলোচনা করার দরকার আছে? আমার মনে হয় না দরকার আছে, আপনি ম্যাটেরিয়াল দেখলেই সেগুলো বুঝে নিতে পারবেন, সেগুলো ডিসকাশন করার দরকার নেই। তো বলে দিচ্ছি প্রথম যেটা 5AB + 7AB + AB। তো এখানে কি আছে 5AB 7AB AB, তাহলে AB মানে সবটাতে AB রয়েছে। তো AB কতগুলো রয়েছে? 5টা AB এবং 7টা AB এবং একটা AB, 7 5 12 আর 1 13 AB। তো সেটার আনসার যোগফল হচ্ছে 13AB, এইভাবে আর কি। তারপরে যেমন 3P + P + 7P, তো কতগুলো P আছে? 3টা P, একটা P, 7টা P, 7 3 10 11P। তারপরে যেটা রয়েছে বীজগণিতের গুণ করা। তো গুণ করার ক্ষেত্রে কি বলবো, ওই যে A এবং A দুটো A মিলে হয়ে যাচ্ছে A এর উপরে পাওয়ার 2, মানে ওইটাকে বলা হয় A এর সূচক 2। তো A যদি 4টা হয় তাহলে A হবে A এর উপরে পাওয়ার 4 বা সূচক 4। তাহলে আমরা গুণের ক্ষেত্রে এটা বলতে পারি যে A কতগুলো আছে? 4টা A আছে, বলতে পারি যে পাওয়ারে যোগ হয়। সাধারণভাবে আমরা বলি যে পাওয়ার যোগ হয়, মানে কি 4টা A আছে, উপরে লিখবো A⁴। এ 5টা A যদি থাকে তাহলে উপরে লিখবো A⁵, মানে কতগুলো A সবটা যোগ করে ওইটাকে উপরে লিখে দিতে হয়, সেটা সাধারণ একটা নিয়ম আর কি। যেমন A 2 B 2, তাহলে হবে A এর উপরে 2 B এর উপরে 2, মানে A² B²। তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি যে পাওয়ারগুলো যোগ হয়, যতটা সংখ্যা আছে সেই নাম্বারটা উপরে লিখতে হয়। ওই যে দেখুন যে দেয়া আছে গুণ করুন 2x কে 3y দিয়ে, তাহলে আমি সংখ্যা দুটোর গুণ করবো আলাদা এবং যে চলক রাশি রয়েছে সেগুলো গুণ করবো আলাদা। যেমন 2 এবং 3 কে গুণ করলে 6 হচ্ছে, আর xy গুণ করলে হচ্ছে xy, তাহলে সেটার গুণফল হচ্ছে কি 6xy। তো এগুলো খুব সহজ জিনিস, সেগুলো আমি আর বিস্তারিত ডিসকাশন করছি না, আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে পেজ নাম্বার 162 63, দেখে নিলেই হয়ে যাবে। 6xyz + 12xyz, তাহলে 6xyz আর 12xyz মিলে হচ্ছে 18xyz। তো এগুলো সহজ জিনিস, এগুলো আমার বলার দরকার নেই। বীজগাণিতিক রাশিমালার যোগ দেওয়া আছে। যোগের ক্ষেত্রে দেখুন যে 5a + 7 এবং 2a - 5 এর যোগ করুন, তাহলে 5a এবং 2a যেটা এগুলো আলাদা যোগ হবে, 7 এবং 5 যেটা সেগুলো আলাদা যোগ হবে, মানে সংখ্যাগুলো আলাদা যোগ হবে এবং বীজগাণিতিক রাশিমালা যেগুলো আছে এগুলো আলাদা যোগ হবে। তো 5a আর 2a মিলে হচ্ছে 7a, আবার 7 - 5 হচ্ছে 2, তাহলে আনসার হচ্ছে 7a + 2। তো সেগুলো আমি আলোচনা করতে যাচ্ছি না। বিয়োগ একইভাবে বিয়োগ করতে হবে, তো সেগুলো খুব সহজ জিনিস, সবাই বুঝে নেবেন। রয়েছে শিখন উদ্দেশ্য 9.5 166 পেজে। তো শিখন উদ্দেশ্যের মধ্যে এখানে সমীকরণ দেওয়া আছে। তো সমীকরণে কি দেওয়া আছে দেখুন যে একঘাত সমীকরণ ও তার সমাধান। একটি সমীকরণকে দাঁড়িপাল্লার সাথে তুলনা করা যায়। দাঁড়িপাল্লার দুটি পাত্র সমীকরণের দুটি পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ, এবং দুদিকেই সমতাল চিহ্ন দেওয়া হয়। যেমন যে 3x - 5 = 16, মানে 3x - 5 যেটা 16 একই জিনিস, মানে সমান হবে দুটোই। তো এইভাবে সমস্যার সমীকরণের সমাধান করা যায়। তো সমাধান করার পদ্ধতি আমরা একটু পরে দেখবো, তার আগে যেটা বিবৃতি থেকে সমীকরণ তৈরি করুন সেটা দেওয়া আছে অলরেডি, আমরা আগে দেখেছিলাম, এখন আবার দিয়েছে, আবার দেখে নিচ্ছি। আমরা আগের পার্টে এইগুলো পেয়েছিলাম যে বিবৃতি দেওয়া থাকে, বিবৃতি থেকে সমীকরণ তৈরি করুন, আবার পাচ্ছি। দেখুন কি বিবৃতি প্রথমে দেওয়া আছে x এবং 7 এর যোগফল হলো 16। তো সেখানে সমীকরণ আমি লিখতে পারি x + 7 = 16। তারপর দেওয়া থাকলো যে y থেকে 3 বিয়োগ করলে 10 হয়, তাহলে সেটা হবে y - 3 = 10। x এর 9 গুণ হলো 36, মানে 9x = 36। m এর 4/3 হলো 12, ও 3m/4 = 12। সেটা আপনার পরীক্ষায় দিয়ে দিতে পারে যে y থেকে 3 বিয়োগ করলে 10 হয়, সেটা সমীকরণ হবে বলে 4টা অপশন দিয়ে দিতে পারে y + 3 = 10, y - 3 = 10, y = 3 - 10, y = 10 - 3, অনেক কিছু দিতে পারে। তো আপনার যেটা সঠিক সেটাই আপনি লিখবেন। তো সমীকরণের সমাধানের কিছু নিয়ম রয়েছে, এগুলো দেখে নিন, এগুলো শিখতে হবে। এমসিকিউ এখান থেকে হতেই পারে যে সমীকরণের সমাধানের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। 1 নম্বর যেটা দেওয়া আছে, একই রাশি উভয় পক্ষে যোগ করা যায়। 2 নম্বর একই রাশি উভয় পক্ষ থেকে বিয়োগ করা যায়। 3 নম্বর একই রাশি দিয়ে উভয় পক্ষে গুণ করা যায়। 4 নম্বর শূন্য ছাড়া অন্য যে কোনো রাশি দিয়ে উভয় পক্ষে ভাগ করা যায়।
বুঝে গেছেন, এখান থেকে এমসিকিউ হতে পারে। তো এমসিকিউগুলো আমি পরবর্তীতে দিয়ে দেবো, এখান থেকে কি এমসিকিউ হবে এতটুকুই আপনি এখন জেনে রাখুন। সেটা হচ্ছে 169 পেজে রয়েছে। তারপর দেখুন রয়েছে যে সমাধান করার অর্থ হলো অজানা রাশির মান নির্ণয় করা। তো সমাধান করার অর্থ মানে কি? সমাধান করার অর্থ মানে হচ্ছে কি অজানা রাশির মান নির্ণয় করা। যে দেয়া আছে y-5 = 11, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সেটা সমাধান করা মানে কি? অজানা রাশি কোনটা? অজানা রাশি হচ্ছে y, এটা সমাধান করা মানে হচ্ছে y এর মান বের করা। বা পরের যেটা রয়েছে যে z + 4 = 8, ওইটা সমাধান করা মানে হচ্ছে z এর মান বের করা। তারপর 170 পেজে দেখুন রয়েছে পক্ষান্তর প্রক্রিয়া। তো এটা কি? সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা কোনো রাশি বামপক্ষ থেকে ডানপক্ষ বা ডানপক্ষ থেকে বামপক্ষে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়, যোগ থাকলে সেটা বিয়োগ হয়ে যায় বা বিয়োগ থাকলে সেটা যোগ হয়ে যায়। এই যে নিয়মটা, এই নিয়মটার নাম কি? এই নিয়মটার নাম হচ্ছে পক্ষান্তর নিয়ম বা ট্রান্সপোজিশন নিয়ম। তো সেখান থেকে এমসিকিউ হয়ে যেতে পারে, যে বলে দেবে যে সমীকরণের ক্ষেত্রে আমরা যখন বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সেই নিয়মটার নাম কি? বলে 4টা অপশন দিয়ে দিল। তো সেটার নাম হচ্ছে কি পক্ষান্তর নিয়ম। কোনো সমীকরণে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশকে বাদ দেওয়া যে পদ্ধতিটা রয়েছে সেটার নাম কি? সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। মানে দেখুন, যদি ভগ্নাংশ এভাবে থাকে যে a/b = c/d, তাহলে আমি বাম দিকে a/b, নিচে b রয়েছে, আমি যদি b দিয়ে গুণ করি তাহলে bটা উঠে যাচ্ছে, বা ডান দিকে যদি আমি d দিয়ে গুণ করি dটা উঠে যাচ্ছে। বা আলটিমেটলি আমি যদি কোনাকুনি গুণ করি যে এর সাথে d, bর সাথে c, তাহলে ad = bc হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো ভগ্নাংশ থাকছে না। তো এইটার নাম হচ্ছে গিয়ে বজ্রগুণন পদ্ধতি। তারপর 172, 173 পেজে কিছু সমাধান দেয়া আছে, কতগুলি সহজ সমাধান, যেগুলো আমি করে দিচ্ছি না, আপনি ডাউনলোড করে নেবেন সেটা ম্যাটেরিয়াল এবং ওইখান থেকে দেখে নেবেন। তারপর কিছু অঙ্ক করে দেয়া আছে, ওইগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, তারপরে অনুশীলনীতে একটা অঙ্ক দিয়েছে, দেখুন যে দুটি সংখ্যার যোগফল হলো 64, একটি অন্যটির থেকে 14 বেশি, সংখ্যাগুলি কি কি? তো সেটা আমি করে দিলাম। যে মনে করি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা হবে x + 14। কারণ কি? বলেছে একটি সংখ্যা অন্যটি থেকে 14 বেশি, তাহলে একটা যদি আমি x ধরি অপরটা হবে 14 + x। তো প্রশ্ন অনুযায়ী আবার কি? দুটো সংখ্যার যোগফল 64, মানে x এবং x + 14 এর যোগফল হচ্ছে 64। তো আমি লিখতে পারি x + x + 14 = 64। তার মানে কি হচ্ছে? সেটা হচ্ছে 2x + 14 = 64, বা 2x = 64। 14 থেকে আমি ডান দিকে নিলে হয়ে যাবে -14, মানে 2x = 64 - 14। তার মানে 2x হলো 50, x = 50/2, দ্যাট ইজ 25। তো সংখ্যাগুলি কি কি? সংখ্যাগুলি হলো একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 25 + 14, দ্যাট ইজ 39। তাহলে দুটি সংখ্যার যোগফল 64, একটি অন্যটি থেকে 14 বেশি হলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি হচ্ছে 25 ও 39। তারপর 178 পেজে কিছু অঙ্ক দেওয়া আছে, দেখুন যে প্রথম যেটা দিয়েছে, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, জমিটির পরিসীমা 70 মিটার হলে জমিটির দৈর্ঘ্য নির্ণয় করুন। তো সেটা আমি সলভ করলাম। যে মনে করি জমিটির প্রস্থ হচ্ছে x মিটার, তো দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলেছে প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হবে x + 5 মিটার। তারপর জমির পরিসীমা বের করতে হবে। তো পরিসীমার ফর্মুলা আমি জানি, যে পরিসীমা = 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমি লিখলাম 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ = 2 × দৈর্ঘ্য মানে x + 5, প্রস্থ মানে x, মানে 2 × x + x + 5, দ্যাট ইজ 2 × 2x + 5। তো 2 দিয়ে আমি গুণ করলে কত হবে? সেটা হবে 4x + 10। তো সেটা হচ্ছে আমার পরিসীমা। আর প্রশ্নে দেওয়া আছে পরিসীমা হচ্ছে 70 মিটার। তার মানে আমি লিখব প্রশ্নানুযায়ী 4x + 10 = 70, বা 4x = 70 - 10। ওই 10টা বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, সেটাই হচ্ছে পক্ষান্তর নিয়ম বা ট্রান্সপোজিশন। তো সেটা হয়ে গেল 4x = 60, বা x = 60/4, বা x = 15 মিটার। তাহলে জমিটির ক্ষেত্রে x হচ্ছে 15, x মানে কি? x মানে ছিল প্রস্থ। তাহলে জমির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে x + 5, তার মানে জমির দৈর্ঘ্য 15 + 5, দ্যাট ইজ 20 মিটার রয়েছে। তারপরে একটা প্রশ্ন 12 এর 2 নম্বর 178 পেজের, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিস্থ কোণগুলি সমান, শীর্ষ কোণটি ত্রিভুজ প্রত্যেকটি ভূমিস্থ কোণ থেকে 15 ডিগ্রি বেশি, তাহলে ত্রিভুজটির কোণগুলি নির্ণয় করুন। তো সেটা যদি আমি সমাধান করি, আচ্ছা ভূমিস্থ কোণ কি শীর্ষ কোণ কি সেটাকে আপনি জানেন?
তো এই যে ত্রিভুজ রয়েছে, উপরে যেটা রয়েছে উপরেরটাকে বলা হচ্ছে শীর্ষ, নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ভূমি। তো নিচের দিকে যে দুটো কোণ রয়েছে দুপাশে সেগুলোকে বলা হচ্ছে ভূমিস্থ কোণ, উপরের দিকে যে কোণটা রয়েছে সেটাই হচ্ছে শীর্ষ কোণ। তো আমার এই প্রশ্নে কি বলেছে, আমার এই প্রশ্নে বলেছে ভূমিস্থ কোণ দুটি সমান। আচ্ছা, মনে করি ভূমিস্থ কোণগুলি হচ্ছে এক্স, দুটো সমান, তো মনে করলাম ভূমিস্থ কোণ দুটোই এক্স। আচ্ছা, তাহলে শীর্ষকোণ কত? শীর্ষকোণ হচ্ছে ভূমিস্থ কোণের থেকে 15 ডিগ্রি বেশি, তার মানে শীর্ষকোণটা হচ্ছে এক্স প্লাস 15। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা তিনটি কোণ কি কি পেলাম? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স, মানে ভূমিস্থ কোণ দুটি এক্স এক্স এবং শীর্ষকোণটা হচ্ছে এক্স প্লাস 15। তার মানে আমি লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে সেটা হচ্ছে 3x প্লাস 15 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা আমি লিখতে পারি 3x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, বা x ইজ ইকুয়াল টু 165 ডিগ্রি বাই 3, মানে 180 থেকে 15 গেলে 165 হলো, 3x এর 3 ওই দিকে ভাগ হলো, তাহলে x ইজ ইকুয়াল টু 165 বাই 3, দ্যাট ইজ 55 ডিগ্রি। তো আমি xটা পেয়ে গেলাম 55, মানে ত্রিভুজের ভূমিস্থ কোণগুলি হচ্ছে 55 55 এবং শীর্ষকোণটা হচ্ছে লগে 15 যোগ হবে মানে 70। তো ত্রিভুজের কোণগুলি হবে 50। এই ছিল আমার আজকের আয়োজন ইউনিট 9 এর। পরবর্তীতে ইউনিট 10, 11, 12 সবটাই পেয়ে যাবেন। আগে যে ইউনিটগুলো পেয়েছেন দেখে নেবেন, তো দেখতে থাকুন। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে বা কিছু সাজেশন দেওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল আইকন আনএবল করে রাখবেন, তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না। সবটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।